হ্যালো স্টুডেন্টস, আজ আমি আলোচনা করব ক্লাস 11-এর রাষ্ট্রবিজ্ঞানের নতুন সিলেবাসের ভারতবর্ষের সংবিধানের কয়েকটা বৈশিষ্ট্য নিয়ে। তোমরা ভিডিও দেখছো, ভারতবর্ষের সংবিধানের বিভিন্ন বৈশিষ্ট্য নিয়ে আমি আলোচনা করেছি বিভিন্ন ভিডিওতে। আজকে আমি যেটা আলোচনা করব এই ভিডিওতে তিনটি বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। তিনটি বৈশিষ্ট্যের প্রথম যে বৈশিষ্ট্যটা আমি আলোচনা করছি এখন, সেটা হলো ভারতবর্ষের সংবিধানে বলা আছে এই সংবিধান হলো ঐক্যের প্রতীক। ঐক্যের প্রতীক ভারতের সংবিধান। এটা বলার মানে কি? ভারতের আয়তন বড়, ভারতবর্ষের বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করে, বিভিন্ন সংস্কৃতির মানুষ বসবাস করে। এক একটা অঞ্চলের সংস্কৃতি, এক একটা অঞ্চলের ভাবধারা এক এক রকমের। তার মধ্যেও ভারতের মানুষের মধ্যে একতা থাকতে হবে, তবেই ভারতের সার্বভৌমত্ব অটুট থাকবে, ভারতের নিরাপত্তা বজায় থাকবে। সেই কারণে ভারতের গণপরিষদের সদস্যরা এবং সংবিধান রচয়িতারা উল্লেখ করেছেন যে ভারতের জাতীয় ঐক্যকে গুরুত্ব দিতে হবে। তা আমরা কয়েকটা বিষয়ের মধ্য দিয়ে আমরা লক্ষ্য করব। দেখো, 1976 সালে 42তম সংবিধান সংশোধন হয়েছে। শ্রীমতী ইন্দিরা গান্ধী তখন প্রধানমন্ত্রী। তো সেই সময়ে তিনি সংবিধানের প্রস্তাবনাতে সোশ্যালিজম শব্দটি যুক্ত করেছেন, সেকুলারিজম শব্দটি যুক্ত করেছেন, আর একটা গুরুত্বপূর্ণ শব্দ, সেটা হলো ইন্টিগ্রিটি। ইন্টিগ্রিটি মানে হচ্ছে সংহতি। ইন্টিগ্রিটি এটা ন্যাশনাল ইন্টিগ্রিটি, জাতীয় সংহতি। এই প্রস্তাবনা সংবিধানের কার্যকরী অংশের অন্তর্ভুক্ত নয়, কিন্তু প্রস্তাবনা হলো সংবিধানের দর্শন। তাই ইন্টিগ্রিটি ভারতবর্ষের সংবিধানের দর্শন। এই হিসাবে ভারতের যে জাতীয় সংহতি রক্ষা করা, সার্বভৌমত্ব রক্ষা করা, তার জন্য সংবিধানের প্রস্তাবনায় উল্লেখিত ইন্টিগ্রিটিটা শব্দটি খুব গুরুত্বপূর্ণ। আর ভারতের মানুষের মধ্যে একই ভাবধারা গড়ে তোলার জন্য, ঐক্য গড়ে তোলার জন্য সংবিধানের 4th পাঠে, অর্থাৎ 4th অধ্যায়ে পার্ট 4-এ নির্দেশমূলক নীতির উল্লেখ আছে। নির্দেশমূলক নীতিতে বলা আছে একটা ধারাতে যে সারা ভারতবর্ষে ভারতের আইনসভা, পার্লামেন্ট, ভারতের সরকার সারা ভারতে জন্য একই ধরনের ফৌজদারি আইনবিধি তৈরি করতে পারবে এবং একই ধরনের সারা ভারতবর্ষে দেওয়ানি আইন পাশ করতে পারবে। বিভিন্ন রাজ্যে বিভিন্ন রকমের আইন থাকবে না, এটা সংবিধানের নির্দেশ দেওয়া আছে পার্ট 4-এ 44 ধারাতে। কিন্তু এই বক্তব্য ভারতে এখনো কার্যকরী হয়নি। ভারতের এই যে বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই ধারার বক্তব্য একই ধরনের আইন, একই ধরনের ফৌজদারি আইন এবং দেওয়ানি আইন চালু হলে বিভিন্ন রাজ্যের মধ্যে ঐক্যবোধ বেশি সৃষ্টি হবে, সার্বভৌমত্ব যে ক্ষমতা এটা আরো মজবুত হবে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, ভারতের জনগণের মধ্যে ঐক্য প্রতিষ্ঠার ক্ষেত্রে একে নাগরিকত্বকে গুরুত্ব দেওয়া হয়েছে। ভারত যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থার
একটা বৈশিষ্ট্য হিসাবে দ্বৈত নাগরিকতা সম্পর্কে আমরা জানি মার্কিন যুক্তরাষ্ট্রে দ্বৈত নাগরিকতা আছে, যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্র একটা যুক্তরাষ্ট্রীয় কাঠামো, তো ভারত তো যুক্তরাষ্ট্রীয় কাঠামো, এখানে তো দ্বি-নাগরিকত্ব বা দ্বৈত নাগরিকত্ব থাকতে পারে, কিন্তু তা গ্রহণ করা হয়নি ইন্টিগ্রিটির কারণে। ভারতের জাতীয় ঐক্যকে মজবুত করবার জন্য ভারতের সংবিধানের বৈশিষ্ট্য হিসাবে জাতীয় ঐক্যকে গুরুত্ব দেওয়া হয়েছে, তাই এখানে এক নাগরিকত্বকে গ্রহণ করা হয়েছে, ওয়ান সিটিজেনশিপ। আমাদের সংবিধানের তোমার পার্ট 2-এ উল্লেখ আছে নাগরিকতা সম্পর্কে। আমাদের ভারতের 140 কোটি জনগণ যে রাজ্যেই বসবাস করুক না কেন, যে কেন্দ্রশাসিত অঞ্চলেই বসবাস করুক না কেন, সবাই কিন্তু আমরা ভারতীয়। আমরা কিন্তু রাজ্যের নাগরিক নই, আমরা কেন্দ্রশাসিত অঞ্চলের নাগরিক নই, আমরা হলো ভারতের নাগরিক। আমাদের একটাই পরিচয়, আমরা ভারতীয়। তাহলে আমরা এই পয়েন্টে আলোচনা করলাম, একটা হচ্ছে কি তোমার জাতীয় ঐক্য ভারতের সংবিধানের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। নেক্সট বৈশিষ্ট্য, দেশীয় রাজ্যগুলির অন্তর্ভুক্তি। 1947 সালে ভারতবর্ষের স্বাধীনতার জন্য ব্রিটিশ পার্লামেন্ট ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট তৈরি করেছে এবং সেই অনুযায়ী ভারত রাষ্ট্র তৈরি হবে এবং পাকিস্তান রাষ্ট্র তৈরি হবে। আমরা জানি যে 1946 সালে গণপরিষদ গঠনে করা হয়েছে, সেখানে গণপরিষদ স্বাধীন ভারতের সংবিধান তৈরি করবে। ভারত তখন স্বাধীনই হয়নি, তার আগে গণপরিষদ তৈরি হয়েছে। ইন দ্য মিন টাইম 1947 সালে 15ই আগস্ট ভারত স্বাধীন হলো। এই যে স্বাধীনতার আগে ভারতের দেশীয় রাজ্য ছিল 552টা দেশীয় রাজ্য ছিল, প্রিন্সলি স্টেট বলা হয় ইংরাজিতে। এই প্রিন্সলি স্টেটগুলিতে কোনো জায়গায় রাজা ছিল, কোনো জায়গায় নবাব ছিল, কোনো জায়গায় বাদশাহ ছিল। দেশীয় রাজ্য বলা হয় গণপরিষদের 389 জন সদস্যের মধ্যে থেকে দেশীয় রাজ্যের প্রতিনিধি ছিল 93 জন। তাহলে দেশীয় রাজ্যের প্রতিনিধি, দেশীয় রাজ্য এটা অগণতান্ত্রিক, ভারত একটা গণতান্ত্রিক রাষ্ট্র, ভারতের সংবিধানের প্রস্তাবনায় গণতন্ত্রের কথা উল্লেখ আছে, প্রজাতান্ত্রিক রিপাবলিকান স্টেট এটা বলা হয়েছে। কিন্তু এই যে দেশীয় রাজ্যের প্রতিনিধি গণপরিষদে থাকলো, এটা অগণতান্ত্রিক এবং সামন্ত শক্তির প্রতিভূ। আমরা লক্ষ্য করব এই যে দেশীয় রাজ্যগুলি ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট অনুযায়ী হয় ভারতের অন্তর্ভুক্ত হবে, না হয় পাকিস্তানের অন্তর্ভুক্ত হবে, না হয় সে স্বাধীন থাকবে। আমরা লক্ষ্য করেছি কাশ্মীর, জুনাগড়, হায়দ্রাবাদ স্বাধীন থেকেছে, ভারতের মধ্যে যোগ দেয়নি, পাকিস্তানের মধ্যে যোগ দেয়নি। কিন্তু আমরা পরে দেখলাম পাকিস্তানের হানাদার বাহিনী যখন কাশ্মীরকে আক্রমণ করে, তখন কাশ্মীর রাজ্যের রাজা পালিয়ে দিল্লিতে আশ্রয় নেন এবং তিনি ভারতের সঙ্গে যুক্ত হন, কাশ্মীরকে যুক্ত করেন, 370 ধারা সৃষ্টি হয়। এ ব্যাপারে আমি পরে পয়েন্টে বলবো। যাই হোক, এই যে দেশীয় রাজাদের প্রতিনিধি আমরা গণপরিষদে লক্ষ্য করেছি 93 মেম্বার্স আউট অফ 389। তাহলে এই দেশীয় রাজা এটা অগণতান্ত্রিক চরিত্র। ও কাশ্মীরে রাজপ্রমুখের পদ ছিল, রাজপ্রমুখের পদ, রাজ্যপাল ছিল না। 1965 সালে এই রাজপ্রমুখের পদের অবসান ঘটিয়ে সেখানে রাজ্যপালের পদ সৃষ্টি করা হয়েছে। রাজ্যপালের পদ হচ্ছে ডেমোক্রেটিক একটা প্রসেস মেনটেনের ব্যাপার, কিন্তু রাজপ্রমুখ বংশগত ব্যাপার। যাই হোক, আমরা দেখব যে এই যে দেশীয় রাজ্যের অন্তর্ভুক্তি, এটা 1971 সাল পর্যন্ত ওই দেশীয় রাজাদের, দেশীয় রাজ্যের যে প্রতিনিধি, তারা
এখানে সংবিধান রচনাতে তাদের ভূমিকা ছিল। সেই কারণে দেশীয় রাজারা রাজন্য ভাতা পেতেন। রাজন্য ভাতা পেতেন। 1971 সালে শ্রীমতী ইন্দিরা গান্ধী পার্লামেন্টে আইন পাশ করে এই রাজন্য ভাতাকে বাতিল করে দেন, যার ফলে ভারতের দেশীয় রাজ্যের যে সামন্ত শক্তির যে প্রতিভূ এখানে ভারতের সংবিধান থেকে মুছে ফেলার চেষ্টা করা হয়েছে। ভারতকে আরও গণতান্ত্রিক চরিত্র প্রদান করা হয়েছে, আরও ভারতকে রিপাবলিকান স্টেটের দিকে এগিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এটাই হলো দেশীয় রাজ্যের অন্তর্ভুক্তি। আরেকটা কথা তোমরা জানবে, আমরা যে পশ্চিমবঙ্গ এটা রাজ্য বলছি, 28টা রাজ্য, বর্তমানে কেন্দ্রশাসিত অঞ্চল হলো তোমার 8টি। কাশ্মীর, জম্মু কাশ্মীর 370 ধারাকে তুলে দিয়ে সেটাকে কেন্দ্রশাসিত অঞ্চল করা হয়েছে। 29টা রাজ্য ছিল সে জায়গায়, এখন 28টি রাজ্য নিয়ে ভারত যুক্তরাষ্ট্র এবং 8টা কেন্দ্রশাসিত অঞ্চল নিয়ে ভারত যুক্তরাষ্ট্র। আর দিল্লি হলো জাতীয় রাজধানী অঞ্চল। তো রাজ্য কথাটা আমাদের দেশে সংবিধান গ্রহণ এবং সংবিধান চালু করার পরেও ছিল। এইটা বাতিল হয়েছে রাজ্য পুনর্গঠন আইন অনুযায়ী 1956 সালে। তার আগে ভারত স্বাধীনতার পরেও প্রদেশ কথাটা ব্যবহার হতো, প্রাদেশিক কথাটা ব্যবহার হতো, প্রভিন্সের পরিবর্তে স্টেট কথাটা চালু হলো 1956 সাল থেকে। যাই হোক, এই পয়েন্টের উপরে আলোচনা আমি শেষ করলাম। পয়েন্টটা কি? এই পয়েন্টটা হচ্ছে আমাদের তোমার দেশীয় রাজ্যের অন্তর্ভুক্তি। আরেকটা পয়েন্ট আমি বৈশিষ্ট্য হিসাবে 3টি বৈশিষ্ট্য আমি উল্লেখ করব। আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে তোমার ভারতের সংবিধানের একটা অন্যতম বৈশিষ্ট্য শান্তিবাদী নীতি। ভারত শান্তির দেশ, ভারত অশোকের দেশ। প্রাচীনকালে আমরা দেখেছি যে রাজা অশোক সম্রাট, তিনি পশু হত্যা নিষিদ্ধ ঘোষণা করেন, শাস্তি লাঘব করেন। তিনি অহিংসার বৌদ্ধ ধর্মের মাধ্যমে দেশকে চালু করেন। আমাদের সেই অশোক চক্রকে আমরা গ্রহণ করেছি, তাই ভারত একটা শান্তিপ্রিয় দেশ। এটা আমাদের সংবিধানে উল্লেখ আছে। সংবিধানের পার্ট 4-এ, অর্থাৎ সংবিধানের 22টা পার্ট আছে তোমরা জানো, পার্ট 4-এ 51 ধারায় উল্লেখ আছে ভারত শান্তিপূর্ণ সহাবস্থানের নীতি গ্রহণ করবে। ভারত যুদ্ধ নীতি গ্রহণ করবে না, ভারত বিদ্বেষপূর্ণ নীতিকে গ্রহণ করবে না। ভারত যে শান্তিপ্রিয় দেশ, শান্তিপূর্ণ সহাবস্থানের নীতিকে গ্রহণ করেছে তার অনেক প্রমাণ আছে। পিসফুল কো এক্সিস্টেন্স পলিসি, প্রতিবেশীদের সঙ্গে এবং অন্যান্য রাষ্ট্রের সঙ্গে বিদেশ নীতি নির্ধারণের ক্ষেত্রে শান্তির নীতি গ্রহণ করবে। এটা ভারতবর্ষের সংবিধানের একটা অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। যুদ্ধ নয়, শান্তি। আমরা তার বড় প্রমাণ দেখব যখন দ্বিতীয় মহাযুদ্ধের পর 2টি সুপার পাওয়ার স্টেটে গোটা পৃথিবী প্রায় ভাগ হয়ে গিয়েছে। একদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পুঁজিবাদী দেশগুলি ঐক্যবদ্ধ হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধ করবার জন্য সামরিক জোট গঠন করেছে, ন্যাটো গঠন করেছে, সিয়াটো গঠন করেছে, সেন্টো গঠন করেছে। অন্যদিকে সোভিয়েত ইউনিয়ন সমাজতান্ত্রিক দেশগুলোকে নিয়ে পোল্যান্ড, হাঙ্গেরি, যুগোস্লাভিয়া প্রভৃতি দেশগুলোকে নিয়ে তোমার মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক জোটের বিপক্ষে ওয়ারশো চুক্তি করেছে। যুদ্ধ প্রায় বাধো অবস্থা, না যুদ্ধ না শান্তি, এক চরম উত্তেজনাময় পরিস্থিতি বিশ্ব রাজনীতিতে আমরা লক্ষ্য করেছি। ঠান্ডা যুদ্ধের আবহাওয়া আমরা লক্ষ্য করেছি। এই জায়গায় দাঁড়িয়ে ভারত 1947 সালে 15ই আগস্ট যখন স্বাধীনতা লাভ করলো, তখন ভারত কিন্তু ওই 2 শিবিরের কোনো শিবিরে যোগ না দিয়ে উভয় শিবিরের অন্তর্ভুক্ত দেশগুলোর সঙ্গে ব্যক্তিগতভাবে সুযোগ সুবিধা যাতে পায়, যাতে এক শিবিরে যোগ দিলে আরেক শিবির ভুল বুঝতে পারে, দেশের অর্থনৈতিক উন্নতি ব্যাহত হবে। সেই কারণে জোট নিরপেক্ষ দেশ হিসাবে ভারত নিজেকে বজায় রেখেছে।
ভারত তৃতীয় বিশ্বের দরিদ্র দেশগুলির নেতৃত্ব দিয়েছে শান্তি বজায় রাখবার জন্য। ভারত সোভিয়েত ইউনিয়নের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রেখেছে, অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক না হলেও কিন্তু একটা সম্পর্ক ছিল, বিরোধের সম্পর্ক 1990 সাল অবধি ছিল। 1991 সাল থেকে বিশ্ব রাজনীতির বিরাট পরিবর্তন ঘটে, সান্না যুদ্ধের অবসান ঘটে, সোভিয়েত ইউনিয়নের পতন ঘটে, সমাজতান্ত্রিক শিবিরের পতন ঘটে, বিশ্বে একমেরু রাজনীতি মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে বিশ্ব রাজনীতি একটা কেন্দ্রে যখন পরিচালিত হয়েছে, তখন ভারত কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গেও বন্ধুত্ব বজায় রেখেছে। কিন্তু ভারত সবসময় শান্তি চাই। সেই শান্তি আমরা দেখলাম গোষ্ঠী নিরপেক্ষ একটা দেশ হিসাবে নেতৃত্ব দিয়েছে ভারত বিশ্বে তোমার শান্তি বজায় রাখার জন্য, বিশ্ব শান্তি ও নিরাপত্তা বজায় রাখার জন্য পিসফুল কো এক্সিস্টেন্স পলিসি তৈরি করেছে ভারত। বিদেশ নীতির ক্ষেত্রে পঞ্চশীল নীতি গ্রহণ করেছে। প্রতিবেশী রাষ্ট্র চীনের সঙ্গে বন্ধুত্ব রাখার জন্য পঞ্চশীল নীতিগুলিকে ভারত অক্ষরে অক্ষরে মানার চেষ্টা করে। এবং ভারতবর্ষ বিশ্বে যে এখন যুদ্ধ চলছে ইউক্রেন রাশিয়া, তার ক্ষেত্রেও ভারত কিন্তু একটা নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি থেকে ভারত যুদ্ধ মুক্ত একটা পৃথিবী যাতে গড়ে ওঠে তার প্রচেষ্টা ভারত করছে। যাই হোক, ভারত একটা শান্তি প্রিয় নীতি গ্রহণ করেছে এবং এই ব্যাপারে আমরা বহু আলোচনা করতে পারবো। তাহলে জোট নিরপেক্ষ নীতি হিসাবে ভারত নেতৃত্ব দিয়েছে 1991 সাল পর্যন্ত। ভারতের জাতি গঠনের ক্ষেত্রে, ভারতের আর্থিক বিকাশের ক্ষেত্রে ভারত পুঁজিবাদকে যেমন সমর্থন করেছে, তেমনি সমাজতান্ত্রিক আদর্শেরও কিছু কিছু বৈশিষ্ট্য ভারত গ্রহণ করেছে। আবার প্রত্যেকটা দেশের সঙ্গে একটা সহযোগিতামূলক একটা মনোভাব ভারত গড়ে তুলতে চায়। যাই হোক, ভারত একটি শান্তিবাদী নীতির দেশ এবং এটা ভারতের সংবিধানের একটা গৃহীত বৈশিষ্ট্য। এই বলে আমি আলোচনা শেষ করলাম।